দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ার আয়োজন। বরাবরের মতো তো আপনাদের সাথে আছি আমি শেভরিন জেবিন, আর দর্শক সাথে নিয়ে এসেছি একজন অতিথিকে, অবশ্যই নিয়ম মেনে। আমার সাথে যিনি আছেন তিনি অভিনয়ের একজন জীবন্ত কিংবদন্তি। আমি যার কথা বলছি তিনি এমনই একজন, তাকে যদি বাদ দেওয়া হয় তবে অসমাপ্ত থেকে যাবে বাংলা চলচ্চিত্রের ইতিহাস। আমার আজকের অতিথি মিশা সওদাগর, স্বাগত আজকের আয়োজনে। মিশা ভাই, শুরুতে আপনাকে অভিনন্দন, ক্যারিয়ারের 3 যুগ পূর্ণ করলেন। হ্যাঁ, মানে স্রষ্টার দয়া, দর্শকের দোয়া, আর আমার চেষ্টা, আর আমার ডিরেক্টর প্রডিউসারের ভালোবাসা। আচ্ছা, ক্যারিয়ারের এই যে 3 যুগ পার করে ফেললেন, শুরুতে যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন, মানে এইটার মূল মন্ত্রটা কি? এটা মনে হয় ভাগ্য, মনে হয় আসলে শোবিজটা এমন না ভাইয়া, অনেক মেধাবান, যার অনেক মেধা আছে তিনিও হয়তো বা সুযোগ নাও পেতে পারেন, আবার একটু কম মেধা লোকও অনেক সময় সুযোগ পেয়ে যান। তো আমি মনে করব যে যোগ্যতা তো লাগেই, বাট এটার মধ্যে মানে আমি তো দেখছি যে শুরু থেকে যেমন জনপ্রিয়তা, ধীরে ধীরে আজকের দিনে এসে জনপ্রিয়তা আরো বেড়েছে আপনার। এটা মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা অবদান আছে। সেটা হচ্ছে তারা কোনো কিছু ভালো পেলে তো লিখে দেন, খারাপ পেলেও লেখেন বা শো করে দেন, তখন মানুষ জানতে পারে যে ও আচ্ছা ইনি এমন, উনি এমন, এগুলো জানতে পারে। সেই জায়গা থেকে মনে হয় সোশ্যাল মিডিয়ার যে অবদান, এটা অস্বীকার করা যাবে না। এটাই আর কি। ক্যারিয়ারের শুরুটা তো কিন্তু আপনি, আমি যদি ভুল না করি, নায়ক হয়েই তো করেছেন, তাই না? এবং পরে থিত হয়েছেন খল চরিত্রে। আজকের দিনে এসে আপনার কি মনে হয় মিশা ভাই, যদি আমি জানতে চাই যে নায়ক হলে কি মিশা সওদাগর হতে পারতেন, নাকি তাকেও ছাড়িয়ে যেতেন আপনি? আসলে এটা বলা যায় না, কারণ যেহেতু মানে আমি নায়ক হইনি সেটা আমি বলতে পারবো না। আর আমার এরকম কোনো লক্ষ্য ছিল না স্পেশালি নায়কই হব, কারণ ওইরকম নায়ক হওয়ার যে যোগ্যতা লাগে বা যে ফেশিয়াল যে ডিজাইনটা থাকে সেটা আমার নেই। কে বলছে নাই? কি বলেন আপনি? দক্ষিণের তারকাদের দিকে তাকান না, ঠিক আছে, দক্ষিণ ডিফারেন্ট। এবং আপনার শুরুর সিনেমাগুলোতে আপনাকে যেভাবে দেখেছি, আপনি চাইলে নায়কও হতে পারতেন, কিন্তু আপনাকে আমরা খলনায়ক চরিত্রে পেয়েছি এবং সেটাও দারুণভাবে পেয়েছি। মানে এই জায়গাতে আপনার তুলনা নেই, এটা আমি একদম সাধারণ মানুষ দর্শক হিসেবে বললাম না। আসলে মানে যার জন্য যেটা ঠিক সেটা মনে হয় স্রষ্টা নির্ধারণ করে দেয়, তার মধ্যে দর্শকের যে অ্যাকসেপ্টেন্সই আমি পেয়েছি, মানে পরিচালকরা যেটা মনে করেছেন যে না, আমি যদি নেগেটিভ রোলস করি তাহলে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হবে, এবং তারা করিয়েছেন আমাকে এবং দর্শকরা ভালোবেসেছেন। তো আমি যেখানে আছি আমি দারুণ, মানে আমি দারুণ লাউড ভয়েস, মাশাআল্লাহ, এই কণ্ঠস্বর এবং ডায়ালগ থ্রোয়িং, এগুলোতেই কিন্তু আমরা মুগ্ধ হই যারা আমরা দর্শক হিসেবে দেখি। আমার একটা জিনিস ছিল মনে হয় তখন, তো শ্রদ্ধেয়, মানে শ্রদ্ধেয় ইটম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব ভাই, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদিরা ছিলেন, তারপর সাদেক বাচ্চু ভাইয়া ছিলেন, মিজু আহমেদ ছিলেন, নাসির খান ছিলেন। এরা তো অনেক বড় এবং ভালো অভিনেতা। তো বাট আমার কাছে মনে হয় মাঝে মাঝে নিজেকে যখন বিবেচনা করি বা খুঁজি যে কেন ওনারা থাকা অবস্থায় আমি মানে সবচেয়ে ব্যস্ত ভিলেন কেন হয়ে গেলাম, তখন আমার মনে হলো যে মানে আস্তে আস্তে করে মানুষ ইয়াংদেরকে, মানে মৌসুমে সানি, মৌসুমে সালমান, আমিন খান, অমিত হাসান এবং এনারাই যখন মেন নায়ক চলে আসতো, তখন আমরা ইয়াং ভিলেন যাতে নায়কের কাছাকাছি হয়, এটা একটা আমার ফেভার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমার মনে হয় আমার যে জিনিসটা দর্শক প্রথমে লুফে নিয়েছে সেটা হচ্ছে যে ক্ষিপ্রতা। আমি যে কোনো মানে এগ্রেসিভনেসটা আপনি যেভাবে প্রেজেন্ট করতে পেরেছেন, আমার মানে খুব মানে স্পন্টেনিয়াসলি আমি যে কোনো জিনিস কথা বলতে পারি, নাচতে পারি, হাঁটতে পারি, ফাইট করতে পারি, যে আর এগুলো আমার সব করা ছিল। আমি ক্যারাটিক ওস্তাদ জাহাঙ্গীর আলমের কাছে করা, নাচ আমার গ্রিপে ছিল, ফ্যাশন আমার গ্রিপে ছিল। তো সব মিলিয়ে আমার ডেলিভারি প্যাটার্নটা ছিল খুব এনার্জেটিক। তো ওই এনার্জিটা আমাকে প্লাস করেছে ওই সময় আমাকে, এবং আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে আমি বলবো যে আমার ক্ষিপ্রতার যে আমার এনার্জেটিক যে ফিলটা দিয়ে আমি কাজ করি, ওইটা মনে হয় আমাকে অনেক সহায় করেছে। অবশ্যই ভাইয়া, কারণ এটার সাথে আমরা দর্শক হিসেবেও সহমত, বিকজ
মানে যে কোনো একটা চরিত্র, আর যদি সেটা আরো খল চরিত্রের হয়, তো তার যে নেগেটিভ অ্যাপিয়ারেন্স সেটাকে বোল্ডলি যে কিভাবে প্রেজেন্ট করা যায়, আমার মনে হয় এটা আপনার থেকে ভালো আমাদের ইন্ডাস্ট্রিতে মানে শিখতে পারবে নতুন প্রজন্ম আপনার কাছ থেকে। কেউ 800 বলে, কেউ 900 বলে, আবার অনেকেই কিন্তু বলে আপনি 1000 সিনেমার অভিনেতা। তো আমি যদি বছর হিসাব করি, সেখানে বছর প্রতি 27টিরও বেশি সিনেমা হয়। এটা কিভাবে সম্ভব করলেন? একসময় তো আমার অনেক ছবি চলতো, একসময় তো মানে বছর ব্যাপী আমার ছবি চলতো, এবং ঈদ মানে এক বছরে ভাইয়া 27টা সিনেমা হতে পারে, খুব হয়েছে তো আমার হায়েস্ট ছবিটা তো আমার মনে হয় এইটা নিউজ করেছিল আমার বন্ধু প্রয়াত আওলাদ করেছিল এই নিউজটা, মনে হয় যে হায়েস্ট ছবি। আমি 27টা করেছি, তো ও জীবিত থাকা অবস্থায় মানে আমি করেছি তো এরকম। এটা কিভাবে করলেন? এটা আমি ডে নাইট কাজ করতাম তো, আর সব মানে নায়ক যদি বিভিন্ন থাকে, ডিরেক্টর বিভিন্ন থাকলেও মিশাকে ভিলান লাগবে, মানে হল মালিকদের ডিমান্ড ছিল, যারা পরিবেশক এক্সিকিউটিভ ছিল তাদের ডিমান্ড ছিল মিশাকে লাগবে। তো তখন হচ্ছে কি আমাকে ডে নাইট কাজ করতে হয়েছে, মানে ওভারনাইট কাজ করতে হয়েছে। আর এটা আমাদের কমার্শিয়াল ছবির এটা প্যাটার্নই ছিল, যখন মানে একটা টাইম থাকে, ওই টাইমটা প্রত্যেকের একটা টাইম থেকে কার বেস্ট টাইম কোনটা। তো আমি সুযোগ পেয়েছি, এবং আমারও যে ইয়াং ছিলাম, এনার্জেটিক ছিলাম, তো আমি এভাবে প্রচুর কাজ করেছি শুধু এই কারণেই। আর বললাম বিভিন্ন নায়ক, আমার একবার 6টা ছবি দিয়ে রিলিজ, হায়েস্ট ছবি, একটা ভিলানের 6টা ছবি, ওখানে 3 না 4টা নায়ক, মান্না, সাকিব, অনন্ত ভাইয়া, বাট আমি একা, এরকম 5টা তো অনেকবারই পেয়েছে। তো এবং আমার জীবন মনে হয় 2বার শুধু আমি ঈদে, মানে আমার ঈদে রিলিজ হয়নি ছবি, বাকি সারা জীবন আমার ক্যারিয়ারে ঈদ মিশে থাকবেই। ভাইয়া, অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, এরকম একটা ট্যাগলাইন আছে, কিন্তু বাস্তবে আসলে এই অসম্ভবকে সম্ভব কিন্তু আপনি করেছেন। ওকে, যদি বলি যে দীর্ঘ এই ক্যারিয়ারে মিশা সওদাগরের নামের পাশে যেমন অসংখ্য জনপ্রিয় দর্শকপ্রিয় সিনেমার নাম আছে, ঠিক তেমনি কিন্তু কিছু মন্দ সিনেমাও আছে। জি জি জি। আমি যদি এই জায়গা থেকে জানতে চাই যে সম্পর্কের জায়গা থেকে কি এই ছবিগুলো করা, মানে অনুরোধে ঢেকে গিলতে হয়েছে, নাকি সেখানে অন্য কোনো আর্থিক সুযোগ সুবিধা বা অন্য কিছু কাজ করেছে? সব মিলিয়েই বলবো, সব মিলিয়ে আমাদের তো পেটও ঠিক রাখতে হয়, আমাদের মাথার উপর ছাদটাও মানে ঠিক রাখতে হয়, আমার মাটির নিচে মানে পায়ের নিচে মাটিটাও ঠিক রাখতে হয়। তো সব মিলিয়ে পরিবার পরিজন, চলাফেরা, তারপরে নিজের যেই একটা লাইফ মেনটেন করা, সব মিলে তো কাজ করতে হবে। এটার জন্য একটা তো ভালো একটা ফিনান্সের দরকার হয়। তো আমাদের মানে কি বলবো যে মানে কারু কাজ বলি, নর্মাল কাজ বলি, সব রকম কাজই করতে হয়। কাজে এই আমি কোনো কাজকে ছোট করে আমি দেখতে চাচ্ছি না। আপনি আপনার কাজটা, আপনার বেস্ট পারফরম্যান্সটা সব জায়গায় দিয়ে এবং সবাই করেছে, কারণ এটা আমি যদি দেখি, এটা বাংলাদেশে যে নায়ক নায়িকারা ছাড়া অন্যান্য যারা আছেন, যারা পার্শ্ব অভিনেতা বা ভিলেন যারা আছেন, তাদের পারিশ্রমিকটা যেই পর্যায়ে দেয়া হয়, সেটা এমন কোনো কিছু না যে তারা যেমন পাশের দেশ যেভাবে দেয়া হয় সেভাবে আমাদের দেয়া হয় না। আমরা খুব স্বাভাবিক একটা টাকা পাই, ওটা দিয়ে আমাদেরকে আসলে যতদিন ক্যারিয়ারে ডিমান্ড থাকে ততদিনই কাজ করতে হয়। নট নেসেসারি যে হুমায়ুন ফরিদি পারেনি এটা, এটিএম শামসুজ্জামান পারেনি এটা, সৈয়দ রাজীব ভাই পারেননি এটা, আহমেদ শরীফ পারেননি এটা, কেউই পারেনি। আর আমি ওনাদের থেকে তো আর আলাদা না। তো অতএব আমাদেরকে বেঁচে থাকার তাগিদ, ছেলে মেয়ে মানুষ করার তাগিদ, পরিবার পরিজন, আমার সাথে জীবনের প্রয়োজনে আসলে কাজ তো সব রকম করতে হয়। আর আমার কথা হচ্ছে, আর আমি কোন কাজকে খারাপ বলবো না, এই কারণে যে করে গিয়েছেন সেটা ভালো কাজ যদি মোটামুটি কাজ বা একটু সাধারণ কাজ, তারপরে মোটামুটি কাজ, দেন বেটারটা কখন রেকটিফাই হবে যদি এখানে মোটামুটি থাকে। ফার্স্ট লোকটা কখন হবে যদি সেখানে সেকেন্ড বা থার্ড বা ফোর্থ থাকে, ফার্স্ট এককভাবে তো ফার্স্ট হবে না। অতএব সব রকম কাজই করার দরকার। কাজে হচ্ছে আমি ওইরকম না, কোনোদিনই বলি না আমি। হ্যাঁ, ইদানিং মনে হয় যে ক্যারেক্টার মানে আফটার বরবাদ আমার কাছে মনে হয়, আমাকে প্রচুর মনে হয় বরবাদের পরে আমি আমি সারা জীবনে যেই মানে কমেন্টস পেয়েছি, বরবাদে একা পেয়েছি, অর্ধেক পেয়েছি। তো কাজ হচ্ছে বরবাদ করার পর আমার অনেকগুলো ছবি ঢালিউডের শীর্ষ নায়কের, আমি বলবো ওই বরবাদ সিনেমাটা দেখার পর মনে হচ্ছে ছবিটা আপনার পুরোটাই। গল্প আমার উপর ছিল তো, মানে গল্পের নায়ক তো আমি, ছবির নায়ক আমার ছেলে আরিয়ান মির্জা মানে সাকিব খান, কিন্তু গল্পের নায়ক তো হচ্ছে আদিব মির্জা। সেটাই বলছি যে সিনেমাটা দেখার পরে আমি হল থেকে বেরিয়ে বলছি যে মিশা ভাইয়ের সিনেমা এবং প্যারালাল দেখুন। জি জি জি। তো যদি বলি যে পর্দায় যারা নায়ক
চরিত্রে অভিনয় করে, হ্যাঁ, জি। তাদের কিন্তু বাস্তব জীবনে তাদের পরিবারও যেমন তাদের নিয়ে একটা অন্যরকম একটা মানে অনুভূতি কাজ করে, আবার স্ত্রী যদি হয় ঘরের ওয়াইফ বা সহধর্মিণী, আমি আরেকটু সহজ করে বলি যে যারা নায়ক চরিত্রে অভিনয় করে বাস্তবে তাদের নিয়ে স্ত্রীদের গর্ব থাকে বা পরিবার সন্তান সবার, কিন্তু খল চরিত্রে যাদেরকে আমরা দেখি আমরা ভাবি যে উনি মনে হয় এরকমই, সাধারণ মানুষ তাদেরকে ওই টাইপেরই হয়তো ভেবে বসে, যারা একেবারেই মানে আমজনতা, একেবারে খুব সাধারণ মানুষ তারা। তো সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই যে আপনার গল্পটা কেমন। কদিন আগেও যদিও ভাবির একটা আপনাকে নিয়ে ওয়েল উইশ করেছে, কমেন্টে আমরা দেখতে পেয়েছি, এবং আপনার গল্পটা একটু অন্যরকম আমরা জানি, আপনি যদি নিজের মুখে দর্শকদের বলেন। না, আমার মনে হয় আমরা এমনিতেই আমি আমার মনে হয় সম্পর্ক গভীরতা পাই তখনই যদি বিশ্বাস থাকে, যে কোনো সম্পর্ক। আজকে আমি যে বসে আছি চ্যানেল 24-এর সাথে আমার যে সম্পর্ক, মানে আজকে যে আমি এখানে ইন্টারভিউ দিচ্ছি, এটাও একটা সম্পর্ক। তো সেই জায়গায় ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, তারপরে সন্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সম্পর্ক পৃথিবীতে। তো সেই জায়গা থেকে আমার কাজের প্রতি, আমি যে ফিল্ম করি, আমি যে ক্যারিয়ার আছি, সেটা আমার ওয়াইফ, আমার বাচ্চা, এরা ইনশাল্লাহ শিক্ষিত এবং এদের চোখ কান নাক খোলা, এরা খুবই আধুনিক এবং ধার্মিক এবং সামাজিক। এরা ভালো করে বুঝে আমার বাবার এটা আবার পেশা, আর আমি কেমন তারা তো আমার সম্পর্কে অবগত। কাজেই হচ্ছে যে আমার পেশাকে তারা প্রচণ্ড পরিমাণে সম্মান করে। আমার মনে হয় অল্প হলেও আমার বড় ছেলে, ছোট ছেলে এবং আমার ওয়াইফের দু একটা কথা যদি মিডিয়া জানে, তাহলে দেখবে যে আমার পেশার প্রতি তাদের প্রত্যেকেরই মানে কৃতজ্ঞতা বোধ এবং আছে। আপনাদের মানে ভাবির সাথে আপনার যে প্রেমের গল্পটা, এটা যদিও আমার শোনার সৌভাগ্য হয়েছে এই সেটে বসেই, এর আগেও, তাও আজকে ভাবির কথা উঠলো না টানলেই না, যে এই সম্পর্ক, এই যে মধুরতা, এইটা কিন্তু সিনেমার গল্পকেও হার মানাবে। আমি ভুল বলছি না এই জায়গায়, কারণ আমি তো শুনেছি। না, এটা মানে স্বাভাবিক, কারণ মানে একটা মানুষ যখন, আমিও ছোট, সে আরো বেশি ছোট, ভালো এবং এই যে যত্নটা করা, এবং আপনি কিন্তু সম্পর্কের জায়গায় অনেক অনেক বুঝেন। আপনার কাছ থেকে যখন বিভিন্ন সময় কথা শুনেছি, পরামর্শ শুনেছি, ওই বয়স থেকে, হ্যাঁ, এটা মানে একটা হয় কি অভিজ্ঞতায় মানুষ পরিপক্ক হয়, কিন্তু আপনি শুরু থেকে আপনার সম্পর্কটাকে দারুণভাবে মানে ওন করেছেন। এবং যদি আমি এখন এই মুহূর্তে ভাবির সম্পর্কে কিছু বলতে বলি, কি বলবেন? সেটা হচ্ছে যে সব তার প্রতি মানে কৃতজ্ঞ, আজকের দিনে এসে তার প্রতি কৃতজ্ঞ, সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। এই কারণেই যে একটা মানুষ, ছোট ছোট ছিলাম, তারপরে উনি আমাকে বিশ্বাস করলেন, বিশ্বাস করার পর আমার পুরো জীবনটা আমার উপর ছেড়ে দিলেন। তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে, তখন সে মানুষটাকে সম্মান দিতে হয়, কারণ বিশ্বাস তো মানে যদি কেউ ঘাত করে, তাহলে সে তো বিশ্বাসঘাতক। আর যেটা আমার ব্যক্তিত্বে বা আমার স্বভাবে নেই, বা আমি যারা এই ধরনের লোক, তাদের আশেপাশেও আমি থাকি না, আমি দূর হয়ে যাই। অনেকে আমি মানে, তো আমার ওয়াইফ জুবেদা রব্বানী মিতা আমাকে বিশ্বাস করেছেন, এবং যদি বিশ্বাসের মূল্যায়ন আমি না দিতে পারি, তাহলে তো হলো না। এবং এই জন্য তো স্রষ্টাকে মনে রাখা উচিত। স্রষ্টা আমাদেরকে এত সুন্দর করে বিশ্বাস করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি। আমাদের একটু মানে সব কিছু সীমিত করা উচিত, সব কিছুর মধ্যে একটা পরিশীলন বোধ থাকা উচিত। বিশেষ করে আমরা যারা মিডিয়াতে আসার পর যারা পাবলিক প্রপার্টি হয়ে যায়, তখন তো আমাদের সব কিছু একটু বুঝে বুঝে করা উচিত। সেই জায়গায় আমার ওয়াইফ আমাকে এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে হেল্প করে যাচ্ছেন। আর সব মিলায় তো মানে কি বলবো, সব মিলায় যে টক ঝাল মিষ্টি জীবনটা, সংসার জীবন এরকমই। আজকের দিনের মিশা সওদাগর ক্যারিয়ারের একটা অন্যরকম একটা পর্যায়ে আছে। আমি যদি আপনার কাছে জানতে চাই যে আজকের এই মিশা সওদাগর যদি চলচ্চিত্র থেকে চলে যায়, তাহলে তার বিকল্প হিসেবে মানে খল চরিত্রে এমন একজন আছে কি? আমি একটা সোজা সাপটা কথা বলে দেই, প্লিজ। মানে সততার সাথে বলি, মানে ইন ভিলেনিয়াস রোল আই এম দ্য লাস্ট স্টার অফ দ্য স্টার্স। আর হবে না, আসবে না। দারুণ বলেছেন। নিশ্চয়ই আজকের দিনে এসে ক্যারিয়ারের কারণটা একটু বলি মানুষ জানবে। সেটা হচ্ছে যে সিস্টেমটাই নেই। আমি যখন এসেছিলাম, এটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, এখানে শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব, শ্রদ্ধেয় আলমগীর ভাই, ফারুক ভাই, বুলবুল আহমেদ, উজ্জ্বল ভাইয়া, পারভেজ ভাইয়া, ইনারা 5টা নায়ক, ওয়াজিম ভাইয়া,
জাভেদ ভাইয়া, প্রত্যেক নায়কের আলাদা ক্রাইটেরিয়া ছিল, আলাদা 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 জনরায় তারা কাজ করতেন এবং বিভিন্ন টাইপের ডিরেক্টর ছিলেন। কেউ ফোক বানাচ্ছেন, কেউ সামাজিক অ্যাকশন বানাচ্ছেন, কেউ অ্যাকশন বানাচ্ছেন, কেউ ক্যারেটের উপর ছবি বানাচ্ছেন, কেউ উপন্যাস ভিত্তিক ছবি বানাচ্ছেন। 1200 হল ছিল তখন। মানে শাবানা জি, ববিতা আপু, কবরী আপু, সুচরিতা ম্যাম, এই সব বড় বড়, সুচন্দা ম্যাম, সব বড় বড় আর্টিস্ট ছিলেন। আরও অনেক, ওই সময় হুমায়ুন, ওই সময় আমাদের শ্রদ্ধেয় গোলাম মুস্তফা ছিলেন, আনোয়ার হোসেন ছিলেন, রোজি আপু ছিলেন, এরা কোয়ার্টিস্ট, শওকত আকবর ছিলেন, তো খলিলুল্লাহ খান ছিলেন, মানে চারিপাশে মানে রওশন জামিল ছিলেন, এখানে মানে হাবা হাসমুদ ভাইয়া ছিলেন, রবিউল ভাইয়া ছিলেন, মানে খান জানুল ভাই ছিলেন। এইটা মানে চিন্তা করা যায় না তখন। মানে আমাদের ইন্ডাস্ট্রিকে সাথে, মানে পাশের দেশের বলি, যেহেতু আমাদের ইন্ডিয়ার সাথে বেশি তুলনা করা হয়, বম্বে বা কলকাতা, তারা একদম কম্পিটিশন দিয়ে কাজ করতেন এবং অনেক অনেক শিল্পী আমাদের অনেক অনেক পর্যায়ে তাদের থেকেও ভালো দেখা যেত, অনেক ছবিও তাদের থেকেও ভালো লাগতো। তো এর পরে আমি ওই রকমই ইন্ডাস্ট্রি একটা পার্ট আমি হতে পেরেছিলাম। বাট এখন আর ইন্ডাস্ট্রি না, আমাকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে। 5-7-8 জন স্ক্রিপ্ট রাইটার ছিলেন। এখন বাংলাদেশে প্রফেশনাল বাংলা চলচ্চিত্র লিখবে প্রফেশনাল একটা স্ক্রিপ্ট রাইটার নেই। আচ্ছা, বাংলাদেশের শুধু উনি ছবি বানাবে, তারা ভালো ভালো ছবি বানাবে, একটা ভালো প্রোডাকশন হাউস নেই একটা। আচ্ছা, কমার্শিয়াল ছবিতে এখন 1 থেকে 3 জন ডিরেক্টর নিজে ছবি বানাচ্ছে, 1 থেকে 3টা প্রোডাকশন হাউস নেই। তাহলে আসবে কেমনি ভাবে, কীভাবে? প্রথম তো মানুষ কাজ শিখবে, কাজ জানবে, কারণ স্বপ্ন মানুষ তখনই দেখবে যখন যে স্বপ্নে আলোকিত থাকে আশপাশ। স্বপ্ন ওইটা দেখবে না যে স্বপ্নে কোনো আলোকিত নেই। এখন তো আর চলচ্চিত্র আলোকময় নয়, আলোকিত নয়। এই যে এটা একটা কারণ। আবেগ ছিল আগে, এখন কিন্তু ওই আবেগটা ধীরে ধীরে জি কমে জি যাচ্ছে। জি জি, ইন্ডাস্ট্রি ছিল, ইন্ডাস্ট্রি বিকাম, কি বলবো, যে ক্লোজড। এই যে এই যে এই 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 কথাগুলো বলতে বলতে বলছিলেন যে আমরা কিছু হলে পাশের দিকে তাকাই, সেই সূত্র ধরে যদি জানতে চাই যে দেখুন, ধর্মেন্দ্র মৃত্যুর পর তার সিনেমা মুক্তি পেয়েছে 21, এবং তিনি শেষ দিন পর্যন্ত সিনেমার কাজের সাথে যুক্ত ছিলেন। শ্রীদেবীর কথাও যদি আমি বলি, সেখানেও কিন্তু তিনিও কিন্তু শেষ সময় পর্যন্ত সিনেমা উপহার দিয়ে গিয়েছেন, কাজের মধ্যেই ছিলেন। ইংলিশ ঋষি কাপুর তিনিও কিন্তু তাই, একেবারে কাজের মধ্যে ছিলেন। কিন্তু আমাদের শিল্পীরা তো তা করছেন না। আমাদের 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 চলচ্চিত্র সংশ্লিষ্ট এই বিষয়ই নাই আমাদের। আমাদের দেখুন, আজকে ইন্ডাস্ট্রিতে শাবানা জি নেই, ববিতা আপু নেই, সুচন্দা নেই, চম্পা নেই। আমি বললাম না, ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি থাকতে হবে না, এটা তো ইন্ডাস্ট্রি থাকতে হবে। এটা স্ক্রিপ্ট রাইটার থাকতে হবে, ডিরেক্টর থাকতে হবে, প্রডিউসার থাকতে হবে। এরকম লিখবে তারা যে এই শাবানা জির এই বয়স, মিশা সওদাগরের বয়স আমি যখন এসেছি 20, এখন আমার 60, তো আমার এখন ক্যারেক্টার কিভাবে দিবে, কে লিখবে এটাকে? এটা অনেক অনেক অভিজ্ঞতার আলোকে তাকে আলোকিত থাকতে হবে। এরকম একটা লোক তো নেই। আমাদের রাজ্জাক ভাই পেয়েছেন অনেক চরিত্র, রাজ্জাক ভাই আলাদা, রাজ্জাক ভাই সব রকম চরিত্র করেছেন, কিন্তু এর মধ্যে আমাদের যদি সোহেল রানা ভাইকে বলি, আলমগীর ভাই অসাধারণ একটা ব্যক্তিত্ব না? আলমগীর ভাই মনের মতো তাকে তৈরি করতে পেরেছি আমরা। আলমগীর ভাই, আমরা ফারুক ভাইয়া, তারপরে হচ্ছে উজ্জ্বল ভাইয়া, আমরা কি রজনীকান্ত তৈরি করতে পেরেছি? আমরা কমল হাসান তৈরি করতে পেরেছি? নাগার্জুনের মতো আমরা ক্যারেক্টার দিতে পেরেছি? অমিতাভ বচ্চন যেরকম যদি অগ্নি করেছেন, উনি মোহাব্বতে করেছেন, এরকম আমাদের আলমগীর ভাই, সোহেল রানা ভাইয়া, উজ্জ্বল ভাইয়া, ওনাদের তো আমরা দেওয়া উচিত ছিল না? তারা করতে পারে, আমরা তো চাইতেই পারি, তাই না? উজ্জ্বল ভাইয়া তো উজ্জ্বল ভাইয়ের যে অ্যাকশন, রজনীকান্ত এখন পর্যন্ত কাজ করে, আমি সেটা বলতে চাই। নায়কের চরিত্রে উজ্জ্বল ভাই তো মানে মেগা স্টার ছিলেন, অ্যাকশন ছিলেন উনি। তো উজ্জ্বল ভাইকে দিয়ে আমরা ওটা করতাম, আলমগীর ভাইকে দিয়ে আমরা আজকে অমিতাভ বচ্চন যে রোলগুলো করেন বা করেছেন, ওটা আমরা ওটা সোহেল রানা সাহেবকে এবং আমরা আলমগীর ভাইকে দিয়ে ওটা করতে পারতাম। আমি বোঝাতে পেরেছি? কাঞ্চন ভাইকে দিয়ে আমি আরেকটু যোগ করি, হ্যাঁ, আমাদের কাজের জায়গা বা স্কোপটা নেই, স্কোপ একদমই নেই, পেশাই নেই। বাট আমরা যদি পাশের দেশে আরেকটুও তাকাই, তারকারা কিন্তু তারাও প্রযোজনার সাথে যুক্ত থাকে বা সব রকম মাল্টিটাস্কিং কাজের সাথে যুক্ত থাকে না। ওদের তাহলে বলবো যে আমরা অনেক বেশি ছিলাম। আমরা এখনকার না, এখন তো আমি বললাম যে এখন তো ক্লোজড হয়ে গেছে, চ্যাপ্টারই ক্লোজড হয়ে গেছে। আমাদের বাংলাদেশে হয়তো তুমি অনেক ছোট ভাইয়া, তুমি বলতে পারবো না, বাট আমি জানি বাংলাদেশে 20টা প্রোডাকশন হাউস ছিল শুধু আর্টিস্টদের। রাজলক্ষ্মী, ওইখানে রাজলক্ষ্মীর নায়ক রাজ্জাক সাহেবের প্রোডাকশন হাউস, ওখানে যে ছবি রিলিজ হবে অসম্ভব ভালো ছবি, ঈদে হবে, যখনই আসবে উনি উপন্যাস ভিত্তিক ভালো ছবি রাজ্জাক ভাই বানাবে। সময়ের সাথে কেন গ্যাপ পড়লো? আমি শাবানা জি, এসএস প্রোডাকশন, সুপার, ঈদ মানেই তার ছবি। তারপরে জেমস জসিম ভাই ছবি, তার মাসুদ পারভেজ ভাইয়া ঘর,
তারপরে ববিতাপুর আলাদা প্রোডাকশন হাউস, আমি বলি সিরিয়াল, আমি বলি সুচন্দা আপু আলাদা, আমাদের আমি ববিতা বলছিলাম আপু যে আলাদা। সেগুলো এখন মানে চর্চাও আমরা কই পেলাম কেউ না। নাই তো, আর কেউ আছে নাকি? আমাদের সব আর্টিস্ট তো মানে এখন কোথায় বানাবে ছবি? তো সিস্টেমই নেই যে ছবি যে বানানোর পর বানিয়েছে। আমরা অমিত হাসান বানিয়েছে, আমি বানিয়েছি, সানি বানিয়েছে, মৌসুমি বানিয়েছে, আমিও তো করেছি, সাকিব খানও করেছে 2-3টে। তো আমরা তো করেছি, কিন্তু যেভাবে চলবে সে যেভাবে আমরা মানে মানে কি বলবো ব্যবসা সফল হব সেটা তো আর হয়নি। কারণ তখন ইন্ডাস্ট্রির সিস্টেমগুলো সব চেঞ্জ হয়ে গেছে। লোকের এই ডিজিটালের যুগে লোক যে ডিমান্ড, এই ডিমান্ডটা আমরা আমাদের মেধার সাথে ট্র্যাক করে চালাতে পারিনি। সব মিলিয়েই বলবো যে তবে আশা অপারগতা। থাকবে ভাইয়া সকল রকম সংকট সরে যে সবাই যেন এক মানে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই যেন এক সুতোয় না, এটা পথ চলে বা কাজ না, হয়, এটা expect থাকতে- কারণ আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াক সেটা চাই। আমরা মনে প্রাণ চাই, বাট হয়তোবা আমরা চাই কি মানে সমন্বয় লাগবে সরকারি বেসরকারিভাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর আমি আরেকটা বলি কি, যে আরেকটা ব্যাপার আমি বলি আজকে, প্লিজ। 100 অভিভাবককে জিজ্ঞাসা করবা, 95 অভিভাবক চান না তার ছেলে মেয়ে সবিজের সাথে জড়িত থাকুক। 95 সেটা এই বাস্তবতাটা খেলাধুলা কেন? হোক। তো যে দেশে 95 গার্জেনই চান না তার ছেলে মেয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় হোক, সে দেশে সংস্কৃতি কিভাবে এগোবে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদেরও দোষ দেওয়া যাবে না। ওই যে আপনি বলছিলেনই তো যে স্বপ্নের জায়গাটা তো আলোকিত হতে হবে না, স্বপ্নের জায়গাগুলো। একদমই তারপরে তাই। বাবা মা বলবে না, ক্রিকেট টুকটাক বলে বাবা মা, তুমি ফুটবল দেখো, ফুটবলের মেয়েরা আমাদের ঢাকার কটা মেয়ে খেলে, সব দেখো দেখো দেখো, তার মানে উপজাতি ভাই বোনরা খেলে। যাই হোক ভাইয়া, আর এই ধরনের সংকটের আলাপচারিতায় না থেকে একটু আশার আলাপচারিতায় কথায় আসি, থাকি। আশার কথায় আসি। আপনার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের দিকে যদি তাকাই, ক্যারিয়ারের এই আজকের এই মাইল ফলকে এসে যদি আপনার কাছে জানতে চাই যে 5 জন ব্যক্তির নাম স্মরণ করবেন, আপনি কাদের নাম বলবেন? নিশ্চয় অনেক তালিকা, অনেক বড়। আমার ক্যারিয়ারের জন্য জি, তালিকা অনেক বড়, বাট আমি 5 জি জন জি জি, ব্যক্তির নাম বলবো। সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিটার নাম হচ্ছে আমার ফিল্ম ফাদার, আমার ওস্তাদ ছুটকু আহমেদ। তারপরে নাম আসবে এখানে বদিউল আলম খোকন। তারপর নাম আসবে এখানে শাবানা জি। এখানে নাম আসবে শাবানা আপুর হাজবেন্ড, ওই যে শিবলি সাদেক সাহেবের নাম আসবে, সাদিক ভাইয়ের নাম আসবে, সরি সাদিক ভাইয়ের নাম আসবে। তারপর নাম আসবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নাম আসবে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আরমান ভাই, ফাইট ডাইরেক্টর, প্রডিউসার, ডিরেক্টর, ওনার নাম আসবে। তো এই 5 জন নাম তো বললে তুমি আমাকে, এবং 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 এখানে আরেকটা আরও 2টো নাম আসবে স্ক্রিপ্ট রাইটার। এর মধ্যে কাশিম আলী দুলাল ভাই আছেন, অনেক স্ক্রিপ্ট রাইটারদের একটা দল, বাবু জহির ভাই, আমাদের বাবু আছে আর কি। তো বাবু ভাইয়ের নাম আসবে, মানে কাশিম আলী দুলাল ভাইয়ের নাম আসবে। আমার ওস্তাদ ছুটকু আহমেদকে আগেই বললাম, কারণ উনি তো স্ক্রিপ্ট রাইটার, কিন্তু ওনার যেহেতু নাম আছে আগেই। এই ওকে। আর আমি তো সিলেক্ট নাম বলেই দিয়েছি, মানে সংখ্যাটা লিমিটেড করেই দিয়েছি, নাম তো আরো অনেক আসবে নিশ্চয়ই। 3 যুগের ক্যারিয়ারে আপনি অসংখ্য মানুষের সান্নিধ্য পেয়েছেন। আমি এবারেও সিলেক্ট করে দিচ্ছি সংখ্যাটা, 5 জন এমন মানুষের নাম বলবেন যাদের কথা আপনার বা ক্যারিয়ারে মানে টনিকের মতো কাজ করেছে, যাদের কথা, এরকম 5 জন ব্যক্তির নাম বলুন। 5 জন, এর মধ্যে একজনের নাম হচ্ছে আমার ওস্তাদ ছুটকু আহমেদ বলেছিলেন যে মানে তোমার কাজের পিছনে দৌড়াও, টাকার পিছনে দৌড়াবো না, তুমি যে টলারেক্স করবে না। তো উনি বলেছিলেন তুমি কাজকে ফোকাস দাও, টাকা তোমার এমনিতে চলে আসবে। ওরা টনিকের মতো কাজ দিয়েছে। শওকত জামিল ডিরেক্টর, শ্রদ্ধেয় ডিরেক্টর শওকত জামিল বলেছিলেন যে তুমি যখন মানে দৌড়াবার সামনের দিকে তোমার ক্ষিপ্রতা অনেক আছে, তুমি কাকে ক্রস করলে ওর পিছন দিকে তাকাবা না, তো তোমার গতি কমবে, স্পিড কমে যাবে, তুমি সামনে তাকাবে। এটা আমি জীবনে সেকেন্ড। থার্ড হচ্ছে আমার এটিএম শামসুজ্জামান বলেছিলেন যে তুই বাংলাদেশের প্রথম ভিলেন, যে তোকে যখন তুই মডার্ন ড্রেস পরিস তোকে মনে হয় বিদেশি, মনে হয় গুলশান বনানীতে, আবার যখন তুই গ্রামের লুঙ্গি পরিস তখন মনে হয় গ্রামের। এটা সাধারণত আমাদের এত এফেক্টিভ না। তো তুই, আর তোর বয়স কম, তুই এটাকে মেনটেন করবি, আর তোর যে প্যাটার্ন অফ ডেলিভারি এটা ছাড়বি না, তো এটা তোর সিগনেচার, উনি বলেছিলেন। 4 নম্বর রাজীব ভাই বলেছিলেন আমাকে যে মিশা আমরা তো ভিলেনিয়াস রোল করি, তো আমাদের ইমেজটা তো সব খারাপ কাজ করি, তো মানুষের ইমেজ চিন্তা করে উনিও খারাপ
যেমন তুমি তো জানো আমি যেমন সিগারেট পান বের কোনো ড্রিঙ্ক টিঙ্ক করি কিছু করি না, কিন্তু সব কাজই আমাকে on screen-এ ক্যারেক্টারকে দেখি সুন্দর দেখাতে যেরকম। হলে এভাবেই দেখান, ওটা তো আমরা প্রতীক ব্যবহার করি যে এইগুলো খারাপ জিনিস। আর ফিফথ আমাকে যেটা শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী ভাই বলেছিলেন যে কাজ সব রকমই করতে হবে, কাজ সব রকম করবি, কারণ তুই যখন সব কাজ করবি তখন দু চারটা কারো কাজ আসবে। যেটা আপনি একটু আগে আমার আরেকটা প্রশ্নের উত্তরে বলছিলেন Right, যে right. আর উনি ভালো আরেকটা মন্দ কথা সব কাজ না করলে উনি আরেকটা বুঝবো কি কথা করে? বলছিলেন আমাকে তখনই, এটা এখন আমি উনি বলছিলেন যে মিশা আস্তে আস্তে করে মানে ছোট পর্দার সাথে জড়িত থাকবে। কেন? ওই আকাশ ওপেন হয়ে গেছে, আকাশ যান ফিল্ম এখন হলে চলে গেছে, সিনেমা হল, সিনেপ্লেক্স, কিন্তু আকাশ ওপেন হয়ে গেছে, আকাশ যান ওপেন হয়ে গেছে। আমি কিন্তু আরেকটা টনিকের মতো কাজ করার আরেকজনের গল্প জানি। সালমান শাহ আপনাকে বলেছিলেন আপনি অনেক বড় সুপারস্টার হবেন হ্যাঁ প্রথম ওর দিনের ফার্স্ট ছবি শুটিং দেখার এ। পর রাইট রাইট উনি আমাকে আশা ভালোবাসা দেখার পর এটা বলেছিল। আপনার জনপ্রিয় সংলাপগুলোর কথা যদি বলি, তার মধ্যে একটা আমি যদি একটু বলি যে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ঔষধ নাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দুলাভাইরে ডাকি খালু। জি আরো আছে, যদিও সরি ভাই না, না, আমি না, এত বড় আরো আছে জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই, নাম আমার লালু, ব্রেনটা বড় চালু, বিপদে পড়লে দোলা ভাইরে ডাকি খালু, নাম আমার লালু। ভাইয়া এই যে আমি কিন্তু শুরুতেই আজকে আপনাকে অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের আয়োজন, বিকজ ক্যারিয়ারের 3 যুগ পূর্তি করেছেন। যদি আজকের দিনে এসে শুরুর দিকের কিছু জানতে চাই, কিছু নিশ্চয়ই মনে পড়ে, জি আমাদের সাথে শেয়ার করবেন কি? হ্যাঁ অবশ্যই মানে যেমন প্রথম দিনটাই বলি, যখন আশা ভালোবাসার ছবি শুটিং করতে যাচ্ছি বান্দরবনে, তো তখন আমি আগে দিন যেতে হয়তো ইউনিট আগে যায়, তো আমার কল ওই ইউনিটের সাথে যেতে হবে না, আর্টিস্টরা প্লেনে যায় বা ভালো ভালো এসি বাসে তখন ছিল, কিন্তু আমাকে একটা নর্মাল একটা বাসে ইউনিটের সাথে যাচ্ছি এবং আমাকে পেছনে বসতে হয়েছে। আমার কিছু ফাইটার বন্ধু ছিল, এর মধ্যে আনোয়ার, শাহি, রাজীব, এরা বললো তুই এখানে কেন, আমি পিছনে, ওরা তখন আমার বেস্ট, আমি সমসাময়িক, আমি নায়ক বা ভিলেন, ওরা একদম একই, আমি এখনো আমরা একসাথে কাজ করি। অবশ্য রাজীব মারা গেছে, কিন্তু ওই আনোয়ার, শাহি এখনো আমরা, ওরা সিনিয়র ফাইটার অভিনেতা, বাট আমরা জড়ায় ধরি একে অপরে, তুই কথা বলি। তো ঘটনা হচ্ছে যে ওরা আবার হ্যাঁ তুই সামনে আয় পিছনে বসবি কেন। প্রোডাকশন ম্যানেজার আমার বন্ধু ছিল, ওর নাম ছিল সেলিম, ও মারা গেছে, প্রডিউসার হয়েছিল, ও বলছে আর তুমি ছবির মেইন ভিলেন, পিছনে কেন, সামনে আসো তুমি। তো এবং যাচ্ছি এরকম প্রচুর স্ট্রাগল, মানে আমার আমি বাসে ঘুম আসতো না আমার। তো এবং আমি প্রথম শিডিউলটা আমি আসার পরেই আসলাম, তারপরে আমি ব্যস্ত হয়ে গেলাম, এমন ব্যস্ত হয়ে গেলাম, আমি ধরি আমি তোমাকে দিয়েছি 1 থেকে 10 জানুয়ারি, 11 থেকে দিয়েছে আবার 20 জানুয়ারি আরেকজনকে, বাট সেটা ছিল যেমন ঢাকায় শেষ করলাম আমি গাজীপুরে, এরপরে আমাকে কালকে শুটিং হয়েছে আমার, তখন প্রচুর শুটিং হতো রংপুর, সেটা হচ্ছে দিনাজপুর আর কি নাম জায়গাটা, খুব আর কি স্বপ্নবাড়ি নাকি কি যেন একটা, ভুলে গেলাম আল্লাহ, ওখানে। এখন আমাকে সারা রাত স্বপ্নপুরি, এই স্বপ্নপুরি আমাকে তারা বললেন কিভাবে সকালে ফ্লাইট নেয় ওইখানে, অনেক দেরি হয়ে যাবে, সব আর্টিস্টরা চলে গেছে, তখন তারা আমাকে রাতে মাইক্রো পাঠিয়ে দিতেন, আমি সারা রাত আর আমার তো বাসে বা ট্রেনে ঘুম আসে না রাত্রে কোনো জার্নিতে, সকালে নেমেই শুটিং, তো এরকম অসংখ্য করেছে আর কি, এরকম মানে এই যে পরিশ্রম, আর এরপরেই তো আজকের দিনের আপনি মিশা সওদাগর আমাদের সামনে। এই গল্প শুনতে শুনতে আমার আরেকটা ছোট্ট করে একটা বিষয় জানার ইচ্ছে হয়েছে, প্লিজ। আপনি যেহেতু আপনি যেই চরিত্রগুলোকে উপস্থাপন করেছেন পর্দায়, সেখানে ফাইট একটা গুরুত্বপূর্ণ বিষয়। অত্যন্ত। হ্যাঁ, তো এই ফাইটিং এর কাজগুলো করতে গিয়ে মানে নিশ্চয়ই অনেক সময় অনেক রকমের অভিজ্ঞতার শিকার হয়েছে, তেমন একটা মেমোরি কি আমাদের সাথে শেয়ার করা যায়? আমি ছিল আমার প্রতিজ্ঞা, সোহানুর রহমান সোহান ডিরেক্টর, মান্না, মৌসুমী, আমি, আহমেদ শরীফ সাহেব, এইটা আমার ফাঁসির একটা গানের পরে মৌসুমীর সাথে আমার একটা গান, বাট মৌসুমীর বাবাকে আমি খুব অপমান করি, উনি প্রফেসর থাকেন, তো ওইটা আবার গভর্নিং বডি চেয়ারম্যান আমার বাবা থাকে আহমেদ শরীফ, আমি আবার কোনো কেয়ার করি না, তো ওই হয়তো বা টিচিং করি মৌসুমীকে খুব বাজেভাবে, তো মৌসুমী আমাকে গানের পরে একটা দেখা যে প্রেম করে, আমাকে ফাঁসের মতো দিয়ে দেয়, ওই ফার্স্টটাকে অরিজিনাল হয়ে গিয়েছিল, আমি জানি না, তখন একটা মেকআপের মাইনুল আমার আজও মনে আছে, মাইনুল মিশা ভাই তো ফাঁসি হয়ে গেছে, মারা গেছে, তবে আমার উইক ছিল আর কি ওই ক্যারেক্টারে, তারপরে আমাকে উপর থেকে কখন কেটে নিচে নামালো, তারপর আমার জ্ঞান আসছে, হয়তো বা আপনি অজ্ঞান একে জানি না, আমি এক্সপ্রেশন দিয়ে পরে ডেড,
তো এটা ও বুঝেছে যে মিশা ভাইয়ের তো ফাঁসি হয়ে গেল। মানে সে একজন বুঝতে জি, পারছে জি। যে তারপরে যখন আমাকে নামানো আমি দেখলাম ফ্লোরে কেউ না, সব পালায় গেছে ভয়ে, এটা কি হয়ে গেল। তারপর আমাকে শুধু ও মাই গড, আমার তো আমাকে লোম শিউরে সোনার উঠছে। বলে মিশে কেমন লাগতেছে, আমাকে জি আমি খুব টায়ার্ড, মানে মেকআপ রুমে নিয়ে বলে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তখন আস্তে আস্তে মনে পড়তেছে যে, তখন আমার ঠিকভাবে মনে পড়তেছে না। তারপর ওই দিনও শুটিং করে না, মিশা আজকে বাদ দাও, কালকে আমরা করবো। পুরো ফাঁসি। আরো অনেক, আর ভাঙাচুরা তো শেষ নাই আমার শরীরে। আপনি এটা যেটা বলছেন, এটা এর বাইরে আর কিছু মানে বড় সড় Right, কিছু এটা হতে পারে না। সবচেয়ে বেশি। আসলে সবকিছুই উপরওয়ালার একেবারে ইশারায় দাম চলে দেন। এবং জি, জি, রহমতে আমরা বেঁচে আছি। অফকোর্স। আজও না একেবারে শেষ মুহূর্তে আছি, কিন্তু শেষ করতে ইচ্ছে করছে না, তবু তো আমার শেষ করতে হবে। বাট তার আগে যদি আমি আপনাকে এই আজকের আড্ডাটা শেষ হওয়ার আগে জানতে চাই, বলো। মানে আপনার আপকামিং কাজ সম্পর্কে না জানলেই না দর্শকদের। আসলে মানে দেবাশিস বিশ্বাসে তুমি যেখানে আমি সেখানে, এটা আসতেছে, যে শুটিং করতেছে, এই যে তারপরে ইকবাল মামা আমি বলি, ডিরেক্টর ইকবাল সাহেবের ওনার ছবি, এটা বুবলি, আমি, এই যে বেট্রে, আর বদিউল আলম খোকনের তসনস, আর সাইফ চন্দনের মালিক আমি, বিদেশিনে মিম, আর আরিফিন শুভ। আরেকটা ছবির ব্যাপারে বলা যাবে না, ওটা বলা ধামাকা থাকুক, সমস্যা নাই, জি, জি। মানে সারপ্রাইজ আরেকটা থাকুক, ছবি মানে আছে। আসছে কিছু একটা। হ্যাঁ, ওকে, সামনেই তো নির্বাচন, জি। তো যে সরকারই আসুক না কেন, নতুন সরকারের কাছে জি। আসলে আপনার জায়গা থেকে কি প্রত্যাশা? আমার প্রত্যাশা হচ্ছে যে আমাদের সংস্কৃতি, রাজনীতিতে যারা আসবেন, যারা ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, তারা যাতে আমাদের সংস্কৃতির দিকে, মানে বাংলা চলচ্চিত্রের দিকে, কারণ বাংলা চলচ্চিত্র ফুললি হচ্ছে সাধারণ মানুষের একটা আনন্দের সবচেয়ে বড় একটা বাতিঘর, এইটাকে তারা ঠিক করবেন, এটা আমার অত্যন্ত। এবং খেলাধুলা, গান বাজনা, যেমন এরকম না হোক যে ওইখানে গানা করা যাবে না, ওইখানে নাচা যাবে না, এইরকম অভিনয় করা যাবে না, এরকম যাতে না হয়। সবাই চলবে, ধর্ম চলবে, কর্ম চলবে, সংস্কৃতি শিল্প চলবে, সংস্কৃতি এই উন্মুক্ত থাকুক। সবাই। এবং 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 আরেকটা জিনিস, সেটা হচ্ছে যাতে আমরা এই ভূখণ্ডে, এই বাংলাদেশের ভূখণ্ডে যারাই জন্মগ্রহণ করবে, সে যেই ধর্মের থাকে না কেন, সে যেই ধর্মে থাকে, প্রত্যেকে যাতে একই রকম মর্যাদা পায়, একই রকম শান্তিতে ঘুমোতে পারে, একই রকম সম্মান পায়, বাস দ্যাটস অল। এই প্রজন্মের তারকা বা শিল্পীদের জন্য কিছু বলবেন? এ প্রজন্মের তারকার শিল্পী যারা আছে, মানে এখন মিডিয়াতে তো যারা করে, তারা তো এখন বাচ্চারা তো অনেক ট্যালেন্টেড, কারণ ওদের কাছে সব ওপেন। আমরা তো একটা সিনিয়রের কাছ থেকে জিজ্ঞেস করতে পারি এই ক্যারেক্টারের ডেলিভারিটা কীভাবে হবে, তো আর ওরা তো এখন সবই, এখন চ্যাটজিপিটি থেকে আরম্ভ করে গুগল সব জানতে পারে। আর এখনকার বাচ্চারা অত্যন্ত স্মার্ট, ওদেরকে খালি বলবো যে ভাই মাথা ঠান্ডা রেখে কাজ করো, ইনশাআল্লাহ মাথা ঠান্ডা রেখে কাজটা করবা। আর যখন পাবলিক প্রপার্টি হয়ে যাবো, তখন তোমার একটা তোমার ব্যক্তিগত জীবন যাতে পাবলিকের কাছে একেবারে মানে সমালোচনায় না, সমালোচিত যাতে না হয়, দ্যাটস অল। অসংখ্য ধন্যবাদ মিশা ভাই, আজকে আপনার এত ব্যস্ততার মাঝেও আজকের দিনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আয়োজন শেষ করতে হচ্ছে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের। আপনার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রইল, কিন্তু দর্শকদের একটা চাহিদা কিন্তু থেকে যায় আপনাকে পেলে। আপনার মানে দুটো লাইন সংলাপের সাথে যদি আমরা আজকের আয়োজনটা শেষ করতে পারি, প্লিজ। বাবার কাঁধে সন্তানের লাশ কখনো বোঝা হয় না। আরিয়ান মির্জা আমার ছেলে, আমার ভালোবাসা, আমার দুর্বলতা। সমস্ত জায়গায় হাত দিলে এই জায়গায় হাত দেওয়া যাবে না। যদি হাত দেন তাহলে আপনাদের এমন অনেক দুর্বলতা আছে, আমি হাত দিলে আপনারা ধ্বংস হয়ে যাবেন। মনে রাখবেন, আমি আদিব মির্জা বলছি, আমার ছেলে আরিয়ান মির্জার কিচ্ছু হবে না। দ্যাটস ইট।